আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার সময় কমেন্টে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো গোপনাঙ্গের চুল কাটার সময় মেয়েরা সাধারণত যে 3টি ভুল করে থাকেন, তার সাথে আমরা আরও 5টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যেমন, বগলের চুল বা নাভির নিচের চুল কাটার প্রকৃত বিধান কি, ইসলামী শরীয়তে ঠিক কোনভাবে কাটার কথা বলা হয়েছে, একেবারেই সব তুলে ফেলতে হবে নাকি ছোট করে কাটতে হবে, নাভির ঠিক কতটুক নিচে থেকে চুল কাটতে হবে। কেউ কেউ বলেন 4-5 আঙ্গুল নিচ থেকে কাটতে হবে, আবার কেউ কেউ বলেন যে নাভির একদম নিচ থেকেই কাটতে হবে। সেক্ষেত্রে সঠিক কোনটি হবে? 3. বগলের চুল এবং নাভির নিচের চুল ব্যতীত দেহের অন্য কোনো অংশের চুল স্থায়ী বা অস্থায়ীভাবে গোড়া থেকে তুলে ফেলা যাবে কিনা অথবা কেটে ছোট করা যাবে কিনা। 4. নাভির নিচের লোম বা বগলের লোম কি দ্বারা কাটতে হবে? ব্লেড, খুর, চুল কাটার কেচি, ট্রিমার, রেজার, হেয়ার রিমুভার ক্রিম কোনটি দিয়ে কাটতে হবে? আর কাটলে কি গোড়া থেকে কেটে ফেলতে হবে নাকি কেচি দিয়ে ছোট ছোট করলেই হবে? 5. নারী পুরুষের কখন অন্তর্বাস পরা উচিত নয়? এবং আমরা এই প্রশ্নগুলোর সাথে আরও জানব মেয়েরা সাধারণত নাভির নিচে চুল কাটার ক্ষেত্রে যে 3টি বড় ভুল করে থাকে। বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, আজকের ভিডিওটি প্রত্যেক মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আমাদের এটা জানতে হবে নাভির নিচে কোনগুলো অবাঞ্ছিত লোম। সেটি হল মূত্রথলির নিচে নিম্নাঙ্গের হাড্ডি থেকে, যেখানে তলপেটের নিচে উক্ত হাড্ডি বরাবর চামড়ার উপর একটি ভাঁজ থাকে, ওখান থেকে সাধারণত ঘন পশম গজানো শুরু হয়ে থাকে। উক্ত ভাঁজ থেকে লিঙ্গ, অন্ডকোষ অথবা স্ত্রী যৌনাঙ্গ ও পায়খানার রাস্তা, এই 3 অঙ্গের আশেপাশে এবং উরুর ওই অংশ যা অন্ডকোষ বা স্ত্রীলিঙ্গের কাছাকাছি থাকে এবং যা পশমের কারণে ময়লাযুক্ত হওয়ার আশঙ্কা থাকে, সেটিকেই নাভির নিচের লোম বা অবাঞ্ছিত লোম বলা হয়। সূত্র ফতোয়ায়ে মাদানিয়া, খণ্ড 3, পৃষ্ঠা 482। এখন অনেকেই হয়তো এই বিষয়টি না জেনে জীবনে অনেক ভুল করেছেন। এই ভুলটি যেন আর না হয়, তার আগেই আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ইসলামে গোপনাঙ্গের চুল কাটার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। ইসলামিয়া শরিয়ার মতে গোপনাঙ্গের চুল সঠিক সময়ে কাটা কতটা জরুরি সেটা কম বেশি সকলেরই জানা। তবুও আজকে আমি আপনাদের সুবিধার্থে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সেটা জানাতে চলেছি। আশা করি আপনারা এই সকল বিষয় অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ। অনেক মেয়েরাই গোপনাঙ্গের চুল কাটার সময় সাধারণত 3টি ভুল করে থাকে। এই ভুলগুলি যেন আর কখনো না হয় এবং আপনি যেন গুনাহের হাত থেকে রক্ষা পেতে পারেন, তার জন্য আমাদের এই ছোট্ট একটি প্রচেষ্টা। গোপনাঙ্গের চুল না কাটলে সেখানে জীবাণুর আক্রমণ হতে পারে। লোমের সঙ্গে ময়লা মিশে পাঙ্গাস বা ছত্রাক জন্ম নিতে পারে। ইসলামে প্রতি সপ্তাহে নারী পুরুষ উভয়ের জন্য নাভির নিচের গোপনাঙ্গ সহ অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করা মুস্তাহাব, আর অন্তত 40 দিনের মধ্যে একবার কাটা আবশ্যক। 40 দিন পরেও অবাঞ্ছিত লোম পরিষ্কার না হলে মাকরুহে তাহরিমি, যা একটি গুনাহের কাজ। এবং 40 দিনের ভেতর যদি অবাঞ্ছিত লোমগুলো কাটা না হয়, তাহলে লোমের সাথে থাকা নাপাকের কারণে অজু হয় না তথা পবিত্রতা অর্জন হয় না। আর অজু না হলে সেক্ষেত্রে সে ব্যক্তির নামাজও কবুল হবে না। সহিহ মুসলিম 129, ফতওয়ায়ে হিন্দিয়া 357। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রায় সকল ক্ষেত্রে আলোকপাত করে গেছেন। ঘরে বাইরে এমন কোনো দিক নেই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করেননি। তার এই সামগ্রিক শিক্ষার তুলনা পৃথিবীর আর কোনো ধর্মেই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্বামী স্ত্রীর অধিকার স্পষ্ট করে তুলেছেন এবং পারিবারিক জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান আমাদের সামনে খোলাসা করেছেন, এটি এর আগে কেউ কখনো করেননি। সেই ব্যাপকতার একটি অংশ হল নাভির নিচে পশম পরিষ্কার করার বিধান। কোনো কোনো বর্ণনায় নাভির নিচে লোম মুন্ডন করার কথা, আবার কোনো বর্ণনায় লোহা বা ইস্পাতের তৈরি ধারালো কোনো যন্ত্র দিয়ে পরিষ্কার করার কথা উদ্ধৃত হয়েছে, আর এটাই হল মুস্তাহাব। এতে উম্মতের আর কোনো দ্বিমত নেই। আবার দেখা যায় যদি এই ক্ষেত্রে স্বামী স্ত্রীকে সাহায্য করতে বলে, তাহলে স্ত্রীর জন্য এটা করা ওয়াজিব বলে বিবেচিত হবে।
তেমনইভাবে স্বামী ও স্ত্রীর গোপনাঙ্গের চুল কাটার ক্ষেত্রে সাহায্য করতে পারবে। সূত্র শরহে মুয়াজ্জাব। এই ক্ষেত্রে 40 দিনের বেশি দেরি করা মাকরুহ। তবে সর্বনিম্ন কোনো মেয়াদ নির্ধারণ করা নেই, বরং ব্যক্তির পশম বড় হওয়ার উপরই বিধান নির্ভরশীল। এখানে মূল উদ্দেশ্য হল পরিচ্ছন্নতা, সেটা খুর বা রেজার বা ব্লেড যে কোনো কিছু দিয়ে হোক না কেন। সূত্র ফতোয়ায়ে আলমগীরি। তবে এই ক্ষেত্রে নিজের কাজ নিজেই করা উত্তম, কিন্তু স্বামী স্ত্রী পরস্পরকে সাহায্য করতে পারে, এতে কোনো বাধা নেই। তবে অনেকের মতে অপ্রয়োজনে তা করা মাকরুহ। ব্লেড, খুর বা চুল কাটার কেচি দ্বারা গোপনাঙ্গের লোম পরিষ্কার করা পুরুষ নারী উভয়ের জন্য জায়েজ আছে। অনুরূপভাবে হেয়ার রিমুভার জাতীয় কেমিক্যাল দ্বারাও পরিষ্কার করতেও শরীয়তের কোনো বাধা নেই। তবে পুরুষের জন্য চেঁচে ফেলা এবং মহিলাদের জন্য উপড়িয়ে ফেলা মুস্তাহাব। এজন্যই পুরুষের জন্য ব্লেড বা রেজার এবং নারীরা হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করে থাকেন। তবে কেউ যদি চুল কাটার কেচি দ্বারা ছোট করে রাখেন তাহলে জায়েজ হবে, আর যদি কেউ চেঁচে না ফেলে কোনোভাবে পরিষ্কার করে তাহলেও তা জায়েজ হবে। তবে সেটি যেমন তেমন করে সামান্য কেটে ফেললে হবে না। উল্লেখ্য যে মুসলিম কেবল বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, বরং অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়ের ক্ষেত্রে সে বড়ই সভ্যতার অধিকারী। এবং ইসলামেও এই লোম চেঁচে ফেলা সুন্নত। অবশ্যই তা কেমিক্যাল ব্যবহার করে তুলে ফেলাও বৈধ। তবুও আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আমরা জানি গোপনাঙ্গে বিশেষ সেন্সিটিভ হয়ে থাকে, তাই কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহারের পূর্বে তা বিশ্বস্ততা যাচাই করে নেবেন। অর্থাৎ তা বিশ্বস্ত দোকান বা জায়গা থেকে বিশ্বস্ত কোনো ব্র্যান্ডের আসল প্রোডাক্ট যাচাই করে কিনবেন। নকল কোনো কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করবেন না, এতে করে মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন। তাই এগুলো কেনার সময় অবশ্যই যাচাই করে কেনা উচিত। প্রয়োজনে কিউআর কোড স্ক্যানিং করেও নিতে পারেন। তাই নিরাপদ থাকার জন্য আধুনিক রেজার বা ব্লেড ব্যবহার করাই সর্বোত্তম। অর্থাৎ সর্বোপরি আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তবে সবচেয়ে ভালো হয় রেজার বা ব্লেড দিয়ে গোপনাঙ্গ বা বগলের চুল কেটে ফেলা। এরপরে গোপনাঙ্গের চুল কাটার সময় মেয়েরা সাধারণত 3টি ভুল করে থাকেন। তার মধ্যে প্রথম এবং অতি গুরুত্বপূর্ণ যে ভুলটি সেটি হল চাছা যন্ত্র না পাওয়া গেলে অথবা চাছা কষ্টকর হলে অনেক মেয়েরাই চুল কাটার কেচি দিয়ে কেটে ফেলেন। এই ভুলটি একদম করবেন না। বিশেষ করে হাইজের পর এই ভুলটি আর কখনোই করবেন না, কারণ এতে হাইজের পর সেখানকার ময়লাগুলো লোমের সাথে আটকে থাকে, যার ফলে গোপনাঙ্গের নানা ধরনের চর্ম অ্যালার্জি হতে পারে। অনেক ক্ষেত্রে আবার রোগের আশঙ্কাও থেকে থাকে, কারণ এই ময়লাগুলো জমে যদি জরায়ুতে প্রবেশ করে সেক্ষেত্রে জরায়ুতে ঘা বা ক্যান্সার পর্যন্ত হতে পারে। প্রতি বছর বিশ্বে প্রায় 6 লাখের বেশি নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। সেক্ষেত্রে আরেকটি বিষয় না বললেই নয়, হাইজের সময় বেশিরভাগ নারী পিরিয়ড প্যাড ব্যবহার করে থাকেন, যেখানে কিনা তারা অনেকেই একটি প্যাডই সারাদিন ব্যবহার করেন। এই ভুলটিও আর কখনোই করবেন না, এতে করে জরায়ুতে ইনফেকশন হতে পারে, এমনকি দীর্ঘমেয়াদী এটি ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। সাধারণত 4 থেকে 6 ঘন্টা পর পিরিয়ডের প্যাডগুলো পরিবর্তন করা উত্তম, তবে কমপক্ষে 8 ঘন্টা পর পরিবর্তন করা আবশ্যক। কেননা এই সময়টি বেশি সময় ধরে পিরিয়ডের প্যাড ব্যবহার করলে সেখানে থাকা কেমিক্যালগুলো জরায়ুতে প্রবেশ করতে পারে, যা পরবর্তীতে সমস্যা সৃষ্টি করতে পারে। দ্বিতীয় নম্বর ভুলটি হল গোপনাঙ্গের লোম আদি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবেই পরিষ্কার করুক না কেন তা উপর থেকে শুরু করা উত্তম। তাই আপনারা নিচ থেকে শুরু করবেন না, উপর থেকে নিচে শুরু করবেন, অর্থাৎ উপর দিক থেকে নিচে কাটবেন। ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে নাভির নিচের লোম পরিষ্কার করার সময় উপর দিক থেকে শুরু করা উত্তম। এখন প্রশ্ন আসতে পারে সেটা কেন? তার কারণ হলো নিচে থেকে যখন আপনি ব্লেড বা রেজার দিয়ে পরিষ্কার করবেন তখন লোমগুলোর গোড়া ফেটে গিয়ে একটি লোমের গোড়া থেকে একাধিক লোম গজাতে পারে এবং খুব অল্প বয়সে লোম পাকা শুরু হতে পারে, যা পরবর্তীতে খুবই অস্বস্তিকর হতে পারে। তাই আপনারা ব্লেড বা রেজার দিয়ে কাটার সময় অবশ্যই উপর থেকে নিচে কাটবেন। সেটি বগলের চুল, নাভির নিচের চুল বা পুরুষের দাড়ি ট্রিম বা সাইজ করার সময়। সমস্ত ক্ষেত্রেই কখনোই উল্টো করে টান দিবেন না, নিচের দিক থেকে উপরের দিকে উপড়ে ফেলা পরিহারের চেষ্টা করবেন। তো 3 নম্বর ভুলটি হল অলসতা অথবা ভয়ের শঙ্কা থেকে অনেক মা বোনই হায়েজের পর নাভির নিচের চুল কাটতে বিলম্ব করেন অথবা অনেক সময় কাটেই না। এটা একদম ঠিক নয়, কারণ হায়েজ শেষ হলে অবশ্যই গুপ্তাঙ্গের লোম কেটে পরিষ্কার করে ফেলতে হবে। তা না হলে অ্যালার্জি, রেশ, ছত্রাক, জীবাণু আক্রমণ হতে পারে এবং সেখানে ইনফেকশন বা প্রদাহ হতে পারে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরাত তথা স্বভাবগত সুন্নাত ৫টি। ১. খতনা করা। ২. নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা। ৩. মোচ কাটা। ৪. নখ কাটা। ৫. বগলের চুলকে উপড়িয়ে ফেলা। সূত্র মিশকাতুল মাসাবিহ ৪৪২০। তবে সবার এটাও জেনে রাখা উচিত যে জুনুবি অবস্থায় নাভির চুল কাটা উচিত নয় এবং হায়েজ অবস্থায় নাভির নিচের লোম কাটা যাবে না, কারণ এ সময়টিতে লোমকূপে অনেক বেশি নাজুক হয়ে থাকে। হায়েজ পরবর্তী উত্তীর্ণ সময়ের পর নাভির নিচের লোম কাটাও মুস্তাহাব। উল্লেখ্য বলে রাখা ভালো, নাভির নিচের একটি খাদ রয়েছে, সেখান থেকে শুরু করে গোপনাঙ্গের আশপাশ অন্ডকোষের চুল মুন্ডন করা সুন্নত। কেউ কেউ বলেন শুধুমাত্র গোপনাঙ্গের চুলগুলো কেটে ফেললেই হবে। নাভির ঠিক নিচে যেখানেই চুল থাকবে সেখানেই মুন্ডন করা সুন্নত। আর আমি এই দ্বিতীয় মতকে পালন করার পরামর্শ দেব এবং এটিকে বেশি প্রাধান্য ও গুরুত্ব দেব, কেননা চুলই দুর্গন্ধের কারণ হয়। সুতরাং এমনভাবেই পরিষ্কার করা উচিত যাতে দুর্গন্ধের কোনো কারণ আর বাকি বা অবশিষ্ট না থাকে। সপ্তাহে একবার বা ২ সপ্তাহে একবার অথবা ৪০ দিনের মধ্যে নাভির নিচের লোম ও বগলের নিচের লোম কাটতে হবে। তবে ৪০ দিন অতিক্রম করা মাকরুহে তাহরিমি, যা একটি গুনাহের কাজ। নাভির নিচের এবং বগলের চুল ব্যতীত শরীরের অন্যান্য অঙ্গের চুল প্রয়োজনে মুন্ডন করা যাবে, তবে সেটা হবে আদবের খেলাফ। তবে যদি অমুসলিমদের অনুসরণ করে সেটা হারাম হবে, যেমন ভ্রু প্লাগ করা। ফতোয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে বুক ও পিঠের চুলকে মুন্ডানো বা ছোট করা আদবের খেলাফ, তবে প্রয়োজনে তা কাটা বা চাছা জায়েজ রয়েছে, যেমন কোথাও জখম হলে তা চেঁচে চিকিৎসা করা ইত্যাদি। তো শেষ প্রশ্ন, কখন নারী পুরুষের অন্তর্বাস পরা উচিত নয়? সেটি হলো রাতে ঘুমানোর সময় কখনোই অন্তর্বাস পরা উচিত নয়। তো প্রিয় দর্শক, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কেন উচিত নয়? এর উত্তর হলো জামার নিচে ছোট জামা, যাকে আমরা অন্তর্বাস বলে থাকি, এগুলো কেনা বা পরা ইসলামে নাজায়েজ নয়, যেহেতু এগুলো জামার ভিতরে বা নিচে পড়ে থাকে। কিন্তু এটি নাজায়েজ তখনই হবে যখন শুধুমাত্র এগুলো পরে, অর্থাৎ এর উপর কোনো পোশাক পরিধান না করে, কিংবা এমন পাতলা পোশাক এগুলোর উপর পড়েছে যা ভিতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এগুলো পশ্চিমা কালচার, তাই এগুলো অবশ্যই নাজায়েজ হবে, কেননা সেক্ষেত্রে সতর আদায় হয় না। আর কোনো জামার মধ্যে যদি সতর আদায় না হয়, সে পোশাক ইসলামে বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ ও সামঞ্জস্য বিধান করবে, সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। কিয়ামতের দিন তারা আমার সুপারিশ পাবে না। আবু দাউদ, হাদিস নম্বর 4031। এখন প্রশ্ন আসে, এগুলো পরে ঘুমানো কেন একদমই উচিত নয়? নিয়মিত টাইট ফিটিং অন্তর্বাস পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে যায় অনেকটাই। এছাড়া রাতে ঘুমানোর সময় বক্ষবন্ধনী পরে ঘুমালে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটতে পারে, অর্থাৎ রাতে ঘুমানোর সময় বক্ষবন্ধনী পরার অভ্যাস থেকে থাকলে তা শরীরের মধ্যে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে অতিরিক্ত টাইট ইলাস্টিক থাকলে স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটতে পারে, সেটি নারী স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এছাড়া অতিরিক্ত টাইট ফিটিং বক্ষবন্ধনী পরে ঘুমাতে গেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তাই অতিরিক্ত টাইট বক্ষবন্ধনী পরে আপনি অস্বস্তি বোধ করবেন, ফলে এটি আপনাকে রাতে আপনার গভীর ঘুম হতে বাধা প্রদান করতে পারে, যার ফলে আপনার সারাটা দিন ক্লান্তি অনুভব হবে। এছাড়া অতিরিক্ত টাইট ফিটিং বক্ষবন্ধনী বা অন্তর্বাস পরে ঘুমালে তা ত্বকের চুলকানি অনুভব হতে পারে, অ্যালার্জিও হতে পারে। বিশেষ করে সুতি কাপড়ের অন্তর্বাস না হলে এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে যারা রাতে একেবারেই অন্তর্বাস ছাড়া ঘুমাতে পারেন না, তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে যাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি সালামতে ও সুস্থভাবে থাকার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।